প্রিমিয়ার লিগ, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে যা অবস্থা তাতে রেলিগেশন জোন থেকে মাত্র 7 পয়েন্টের দূরত্বে আছে। টপ 4 থেকে তাদের দূরত্ব যতখানি, তার অর্ধেক দূরত্ব তাদের এখন রেলিগেশন জোনের কাছাকাছি। অর্থাৎ যা অবস্থা দাঁড়াচ্ছে, ওল্ড ট্রাফোর্ডে আরও একবার হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড নিউক্যাসল ইউনাইটেডের কাছে 2-0 গোলে। ম্যাচের চতুর্থ মিনিটে ইউনাইটেড পিছিয়ে পড়েছিল, যেখানে গোল করেছিলেন ইসাক এবং এরপরে 19 মিনিটে জোয়েলিংটন আরও একটা গোল করে দলকে এগিয়ে দেন। সেকেন্ড হাফে ম্যানচেস্টার ইউনাইটেড একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু তাতে আর লাভ কই হলো। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য শেষবার তারা রেলিগেটেড হয়েছিল 1973-74 মৌসুমে, মানে আমাদেরও জন্মের কয়েক বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেড লাস্ট রেলিগেটেড হয়েছিল। এইবার যখন আমরিমকে আনা হলো, আমরিম আসার পরও যদি আমরা খেয়াল করি, 2টা ম্যাচ মাত্র লিগে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে। সিটিকে হারিয়েছিল এবং এভারটনকে হারিয়েছিল। এক্স্যাক্টলি, এই ধরনের ঘটনাগুলো হচ্ছে আপনাকে কিছু মানে ফলস হোপ ক্রিয়েট করে দেয়। আপনি ম্যানচেস্টার সিটিকে ম্যানচেস্টার ডার্বিতে হারালেন, ঠিক আছে, ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে, সেখানে মনে হচ্ছে দিস ম্যানচেস্টার ইউনাইটেড ইজ ব্যাক। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের আসলে ভেতরে যে সমস্যাগুলো রয়েছে, সেটা বোর্ড ম্যানেজমেন্ট থেকে শুরু করে বলেন বা অন্য সব জায়গাগুলো থেকে বলেন, সব কিছুই আসলে দৃশ্যমান হয়ে উঠছে এবং দৃশ্যমান এতটাই প্রকট হয়ে উঠছে যে আমরিমের চেহারার যে অরাটা ছিল, সেই অরাটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে যেটা হচ্ছে চেহারা একটা জৌলুস থাকে, সেটা অনেকটা সাদা মাটা হয়ে গেছে। কেন আসলে এই 1.5 মাসের অর্ধেক সিজনে কেন না সেই বা উপায় কই? এরকম একটা ক্লাব আপনাকে যখন অফার করে, তখন আসলে আর কিছু করার থাকে না। এখন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা অনেকে বলতে পারেন যে আগেই তো ভালো ছিলাম, কিন্তু আগের অবস্থা আর এখনকার অবস্থা খুবই সঙ্গীন, মানে এবং খুবই সংকটাপন্ন। ম্যানচেস্টার ইউনাইটেডের পরের ম্যাচ লিভারপুলের সঙ্গে, এবং আমরা যখন বলছি যে ড্রপ জোন থেকে মাত্র 7 পয়েন্টের দূরত্ব, এবং এই যে ইউনাইটেড হারলো শেষ 5টা ম্যাচে, আপনি ইউনাইটেডের অবস্থাটা দেখেন, সেখানে ইউনাইটেড এই নিয়ে টানা 4টা ম্যাচ একটানা হারলো। এরকম রেকর্ড 90 সালের পরে আপনি খুঁজে পাবেন না। এবং ম্যানচেস্টার ইউনাইটেড এই যে ডিসেম্বর মাসটা গেছে, শুধুমাত্র এই ডিসেম্বর মাসে 18টা গোল হজম করেছে, যেটা ইউনাইটেডের ইতিহাসে 1964 সালের পর এক মাসে সবচেয়ে বেশি গোল হজম করা। এবং আপনি যদি হিসাব করেন যে এতগুলো হার ইউনাইটেড সবশেষ এক মাসে কবে হেরেছিল, 1930 সালে ফিরতে হবে আপনাকে, মানে প্রস্তর যুগ নিয়ে আসতে হচ্ছে ইউনাইটেডের এখনকার অবস্থা ব্যাখ্যা করার জন্য। এবং রুবেন আমরিমের এই যে স্টার্টিং 11 তিনি নিউক্যাসলের সঙ্গে যেটা নামিয়েছিলেন, সেটা নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে, সমালোচনা করা যেতে পারে। জার্গজিকে তুলে ফেলতে হলো একদম 33 মিনিটে। বিন স্পোর্টস বলছিল তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিলেন মাঠ থেকে। আবার ধরেন যে মিডফিল্ডে নামানো হয়েছে কাসেমিরো, এরিকসন, তাদের সঙ্গে ওই সান্দ্রো তোনালির মিডফিল্ডের কোনো তুলনাই হয় না। আপনি মাজরাউই আর হচ্ছে দালোকে আরেকবার নামিয়েছেন উইং ব্যাক হিসেবে, কোনো কিছু সেখান থেকে আসে নাই। লিসান্দ্রো মার্তিনেজ, আমার কাছে মনে হয় তিনি যে 2 বছর আগে বিশ্বকাপ জিতেছিলেন, এটা তিনি এখন ভুলেও গেছেন নিজে। একটা দুঃস্বপ্নের মতো সময় পার করছেন। কালকে যে 2টা গোল ইউনাইটেড হজম করেছে, 2টা গোলেই লিসান্দ্রো মার্তিনেজের একটা দুর্বলতা খুব প্রকটভাবে ফুটে উঠেছে। এয়ারে বা যখন এরিয়ালে বল আসতেছে ক্লিয়ার করতে পারতেছেন না, আত্মবিশ্বাসের অভাব আছে, সবকিছু মিলাই ইউনাইটেডের অবস্থা প্রচন্ড ভজঘট। এবং বারবার আমরা দেখতে পাচ্ছি রুবেন আমরিম ডিফেন্সেও চেঞ্জগুলো করছেন, যেগুলো আসলে তার দলকে মোটেই সাহায্য করছে না। এবং এই অবস্থা চলতে থাকলে ইউনাইটেডের মানে আসলেই, মানে এটা ফাজলামো করে বলছি না, মানে রেলিগেশন জোন নিয়ে আপনি পরের ম্যাচে লিভারপুলের সঙ্গে অ্যানফিল্ডে গিয়ে যখন জেতার তো কথা না, যদি কোনোভাবেই না, যদি উদ্ভট কিছু না ঘটে, তো তারপরে আপনি আসলে রেলিগেশন জোন নিয়ে তো কথা বলতে হবে। মানে অবস্থা তো সেই দিকে যাচ্ছে। আপনি রেলিগেটেড হন আর না হন, যখন ম্যানচেস্টার ইউনাইটেড এখন তো 14 নাম্বার স্থানে বসে আছে, যে নর্মালি প্রিমিয়ার লিগের টেবিল যখন আমরা দেখি, প্রিমিয়ার লিগের টেবিলে আমরা একটা দল মিসিং দেখি সবসময়, সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই টপ 10 বা টপ 12 এর মধ্যে এখন তারা নাই। আপনি ধরুন রেলিগেটেড আপনি হলেন না, তাও আপনি যদি 16-17 নাম্বার স্থানে এই 2024-25 সালে শেষ করেন, সেটা তো ম্যানচেস্টার ইউনাইটেড সুলভ কোনো রেজাল্ট নয়। না, একদমই না। তাহলে এই জায়গায় আসলে আমরিম করবেনটা কি? কারণ দেখেন, আমরিম আসার পর অলমোস্ট 2টা মাস আসলে শেষ হয়েছে, একটা ব্রেক পড়লো মাঝখানটায়। হ্যাঁ, ব্রেকটা খুব অল্প দিনের ছিল। এই ব্রেকের পরও যে ম্যানচেস্টারের যে নতুন একটা রিদম, সেই রিদমটাও তো তারা পেল না। বছরের শেষটা করতে হলো এই নিউক্যাসলের সাথে হার দিয়ে। এক্স্যাক্টলি। এবং দেখেন, মানে এইটা ইউনাইটেডের জানুয়ারি মাস যখন চলে আসে, আপনি বলতে পারেন যে প্লেয়ার সাইন, এই সেই হাবি জাবি, অনেক প্লেয়ারকে আগে ক্লাব ছাড়তে হবে, তারপরে আপনি ক্লাবে নতুন প্লেয়ার সাইন করাতে পারবেন। এইগুলাও আসলে কত তাড়াতাড়ি সমাধান করা সম্ভব? কোনো গুঞ্জনও সেরকম শোনা যাচ্ছে না, জোরালো গুঞ্জনে যাকে এনে দলটা সেট করা যাবে। এই সিজনটা আসলে আরো বাজেভাবে কোনোভাবে সার্ভাইভ করতে হবে ইউনাইটেডকে, এরকম কিছু। মানে তার মানে আমরিমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে সার্ভাইভ করাটাই। আচ্ছা, ম্যানচেস্টার ইউনাইটেড রেলিগেশন জোনের কথা আমরা বলছিলাম, পয়েন্ট টেবিলের একটা ডিফারেন্সের কথা আমরা বলছিলাম। গতকালকে যদি ইপসুইচ টাউন চেলসিকে 2-0 গোলে না হারাতো, তাহলে তো আজকে রেলিগেশন জোনের সাথে ডিফারেন্সটা আরো বেশি হতো ম্যানচেস্টার ইউনাইটেড, আরো বেশি হতো, এবং টপ 4 এর সঙ্গেও দূরত্ব আরো বেশি বাড়তে পারতো, যেটা আলটিমেটলি হয় না। এবং চেলসি যে ইপসুইচ টাউনের কাছে হারলো, ইপসুইচ টাউন 2002 সালের পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগে একটা ম্যাচ জিততে পেরেছে, মানে এর মাঝে অবশ্য তারা লম্বা সময় প্রিমিয়ার লিগে ছিলই না।
আর এনজো মারেস্কার দল কি হুট করে খেই হারালো? এনজো মারেস্কার দল হুট করে খেই হারানোর ব্যাপারটা ঠিক ওভাবে বলাও যাচ্ছে না, কারণ ইটস বিন 2 ম্যাচেস। এভারটনের ম্যাচটা যদি আপনি দেখেন, সেখানে একটা গোল শূন্য ড্র। এভারটনের মাঠে যে এভারটনের সঙ্গে ড্র করাটা ওরকমভাবে কোনো বাজে রেজাল্ট বলতে পারবেন না, কিন্তু ফুলহ্যামের সঙ্গে আবার 1-2 গোলে হেরে যাওয়াটা, সেটা মুনিজের একদম লাস্ট মোমেন্টের গোলে। ইপসউইচের সঙ্গে চেলসি ওয়াজ প্রিটি মাচ টুথলেস। কারণ হচ্ছে আপনি ডেলাপের কাছ থেকে ওই পেনাল্টিটা কনসিড করলেন, ডেলাপ গোল করলেন, ঠিক আছে। সেকেন্ড হাফে অনেক কিছু চান্স তারা চেলসি পেয়েছিল, সেইগুলো তারা কনভার্ট তো উল্টো করতেই পারেনি। অ্যাবসলিউটলি রয় ডেলাপের ছেলে, মানে কি অদ্ভুত। এবং ঘটনাগুলো ঘুরে ফিরে আসে এক্স্যাক্টলি 2003 সালে জন্ম। এবং ওমারি হাচিনসন, যিনি চেলসির একাডেমি প্রোডাক্ট চেলসিতে ছিলেন, আর্সেনাল থেকে এসেছিলেন, তিনি গতকালকে চেলসির এগেইনস্টে গোল করে একটা ব্যাক ফ্লিপ দিয়ে সেলিব্রেশন করলেন। অর্থাৎ মনে হচ্ছে যে চেলসি যে ধরনের ডিসেম্বর স্লাম্পের মধ্যে দিয়ে এর আগের বছরগুলোতেও গিয়েছে, সেরকম একটা ডিসেম্বর স্লাম্প দেখা গেল। এবং এই ঘটনাগুলো চেলসির ক্ষেত্রে ঘটার কথা ছিল শুধুমাত্র বেসিক্যালি এনজো ফার্নান্দেস এবং ময়েসেস কাইসেদোর ওই ডুয়োটা কাজ করছিল দেখেই সেখানে চেলসি মোটামুটি ভালো করছিল। এবং আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে রোমিও লাভিয়ার ইনক্লুশনটা। সেই রোমিও লাভিয়ার ইনক্লুশনটার কারণে আসলে কাইসেদো এবং এনজো ফার্নান্দেস মোটামুটি একটা সিকিউরিটি পাচ্ছিলেন। যখন লাভিয়া নেই এবং গুস্তোর ফর্মটা একটু ওঠানামা করছে, তখনই আসলে চেলসির এই ধরনের সমস্যাগুলো, ঘাটতিগুলো দেখা যাচ্ছে। এবং পালমার আসলে ফিনিশ না করতে পারলে বাকিরা ফিনিশ করতে পারছেন না, এটা একটা বড় সমস্যা। শেষ 5 ম্যাচেও আসলে চেলসির এই রেকর্ডটা বলে দিচ্ছে যে শ্যামরক রোভার্স আর ব্রেন্টফোর্ডের পর তাদের একটা 3 ম্যাচের জয় না পাওয়ার রেকর্ড দেখা যাচ্ছে। চেলসির জন্য হয়তো ক্রাইসিসটা এত বড় নয়, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের সমান তো ধরা যাবেই না, কিন্তু চেলসি যেখানে গত 2 বছর ধরে রেলিগেশন জোনের আওয়াজটা বারবার তাদের এখানে আসছিল, সেখান থেকে যথেষ্ট উন্নতি হয়েছে। তবে ক্রাইসিসটা যদি এখনই ঠিক করা যায়, এটাই সময় আসলে। তার মানে আসলে বোঝা যাচ্ছে যে চেলসির এই লাস্ট 3টা ম্যাচের হিসেবটাও যদি আপনি বাদ দেন, তাহলে মনে হয় পয়েন্ট টেবিলটা আরেকটু লিভারপুলের সাথে ক্লোজ হতো। সেই পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু দেখে নিই, সেখানে কিন্তু আমরা দেখতে পারবো লিভারপুল তারা সবার ওপরে রয়েছে, এবং সেখানে তাদের এর পরের যে নামটা সেটা হচ্ছে নটিংহ্যাম। 37 পয়েন্ট রয়েছে নটিংহ্যামের, আর্সেনাল 36 পয়েন্ট, চেলসি 35 পয়েন্ট। এই 3 ম্যাচের যদি তারা পয়েন্টগুলো না হারতো, দ্যাট মিনস হচ্ছে 2টা ম্যাচে তারা হারলো, 3-3-6 পয়েন্ট, এবং একটা ম্যাচ তারা ড্র করলো, তাহলে কিন্তু আরো ক্লোজ চলে যেত তারা লিভারপুলের সাথে। নিউক্যাসল গতকালকে ম্যাচটা জিতেছে, তারা আসলে রয়েছে পয়েন্ট টেবিলের 5 নম্বর স্থানে। ম্যানচেস্টার ইউনাইটেড তারা তো 10-এর মধ্যেও নাই। বাকি যে 5টা দল সেটা যদি আমরা একটু দেখে নিই, সেখানে আসলে দেখতে পাবো সিটি, বোর্নমাউথ, ফুলহ্যাম, অ্যাস্টন ভিলা এবং ব্রাইটন। আচ্ছা, ম্যানচেস্টার সিটি জেতার পরে আমাদের কথা বলা হয় নাই। ম্যানচেস্টার সিটি ফাইনালে একটা ফুটবল ম্যাচ জিতেছে, তাও লেস্টার সিটির সঙ্গে। হামজা চৌধুরী ওই ম্যাচে শেষ 20টা মিনিট যতটুকু সময় পেয়েছেন, ওই ম্যাচটা ভালোই করেছেন, মানে ইম্প্যাক্ট অনুযায়ী। যদিও তিনি নামার সময় ম্যাচে লেস্টার সিটি টিকে ছিল, তার 3 মিনিট পরে আর একটা গোল হলো, লেস্টার সিটির হারটা তখন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু জেমি ভার্ডি যদি ওই দিন খুব ধার দেখাতে পারতেন, ম্যানচেস্টার সিটির জন্য জেতাটা কঠিন হয়ে যেত বলে মনে হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।